এটা আমাদেরই গল্প নামে একটা ফ্যামিলি ড্রামা অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। প্রথমে নাটকটার বর্তমান অবস্থাটা একটু বুঝে নিই। মানে ১৯টা পর্ব তো এর মধ্যেই চলে এসেছে। হ্যাঁ, এবং প্রত্যেকটাই ভিউয়ের দিক থেকে সাংঘাতিক সফল। কিন্তু এই সাফল্যের পাশাপাশি একটা মজার সমস্যাও তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, এবং সমস্যাটা হলো নাটক দেখার ধরনে। আমাদের বিশ্লেষণ থেকে যা বোঝা যাচ্ছে, বহু দর্শক এখন আর ইউটিউবে পুরো পর্বটা দেখছেন না। দেখছেন না তাহলে? তারা ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় যে ছোট ছোট ক্লিপ শেয়ার হয়, আচ্ছা, ১-২ মিনিটের ক্লিপগুলো। একদম ওইগুলো দেখেই পুরো গল্পটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিচ্ছেন। নির্মাতারাও এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত এবং দর্শকদের বারবার অনুরোধ করছেন পুরো পর্বটা দেখার জন্য। কিন্তু এটা কেন হচ্ছে? মানে এটা কি শুধু ধৈর্যের অভাব, নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে? এই ছোট ক্লিপ দেখার ট্রেন্ডটা গল্পের ওপর কি প্রভাব ফেলে? এটা গল্পের গভীরতাকে তো পুরোপুরি নষ্ট করে দেয়। একটা ফ্যামিলি ড্রামাতে অনেক সূক্ষ্ম মুহূর্ত থাকে, তাই না? চরিত্রের মানসিক টানাপোড়েন থাকে, যা ধীরে ধীরে তৈরি হয়। ঠিক। যেমন ধরুন, দুটো চরিত্রের মধ্যেকার একটা নীরব চাহনি বা একটা দীর্ঘশ্বাস, এই জিনিসগুলোর তো ছোট ক্লিপে কোনো জায়গা নেই। ক্লিপে শুধু চটকদার মুহূর্তগুলোই দেখানো হয়, মানে ঝগড়া, ষড়যন্ত্র বা কান্না। তার মানে দর্শকরা শুধু নাটকের হাই ভোল্টেজ অংশগুলোই দেখছেন, হ্যাঁ, কিন্তু সেই ভোল্টেজের পিছনের কারণটা সেটা ধরতে পারছেন না। এক্স্যাক্টলি। আর এর ফলে কি হয়, কোনো চরিত্রকে আরও বেশি একপেশে বা ভিলেন মনে হতে থাকে, কারণ তার কাজের পেছনের যুক্তিগুলো বা তার ভালো দিকগুলো তো ক্লিপে আসছে না। আর এটা আমাদেরই গল্প নাটকের ক্ষেত্রে ঠিক এটাই ঘটছে। একদম। আর এই একপেশে ধারণা তৈরির কেন্দ্রবিন্দুতে আছেন একজনই, শাশুড়ির চরিত্রে অভিনয় করা মনিরা মিঠু। নাটকে তো খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, কিয়া পায়েলের মতো দারুণ সব শিল্পী আছেন। তাদের রসায়নও চমৎকার। হ্যাঁ, কিন্তু সব আলোচনা যেন ওই এক চরিত্রকে ঘিরেই হচ্ছে। আর এখানেই বিষয়টা মনস্তাত্ত্বিকভাবে খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। কমেন্ট সেকশনগুলো যদি একটু খেয়াল করা হয়, তাহলে দেখা যাবে দর্শকরা লিখছেন, এই চরিত্রটা অসহ, একে আর নাটকে দেখতে চাই না। হ্যাঁ হ্যাঁ, বাস্তব জীবনেও এমন শাশুড়ি থাকে, এই ধরনের কথাও লেখা হচ্ছে। ঠিক। এই যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া, এটা যে কোনো সাধারণ বিচারে একটা চরিত্রের ব্যর্থতা হিসেবেই গণ্য হওয়ার কথা। এক্স্যাক্টলি। আমি ঠিক এটাই ভাবছিলাম। একজন শিল্পী হিসেবে তো এটা বেশ হতাশজনক হওয়ার কথা যে দর্শকরা আপনার চরিত্রকে এতটা ঘৃণা করছে। কিন্তু আমাদের হাতে থাকা বিশ্লেষণ বলছে এখানে ঘটনাটা ঠিক উল্টো। নির্মাতারা নাকি এই প্রতিক্রিয়াতেই সবচেয়ে বেশি খুশি। এটা কিভাবে সম্ভব? কারণ এই প্রতিক্রিয়াটাই প্রমাণ করে যে চরিত্রটি তার লক্ষ্যে ১০০% সফল। নির্মাতারা চেয়েছিলেন এমন একটা চরিত্র তৈরি করতে যা দর্শকদের অস্বস্তিতে ফেলবে, যা তাদের নিজেদের জীবনের কোনো তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেবে। আচ্ছা। আর মনিরা মিঠুর অভিনয় এতটাই বাস্তবসম্মত যে দর্শকরা এটাকে আর অভিনয় হিসেবে দেখছেনই না, তারা এটাকে নিজেদের জীবনের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, এই যে বাস্তবসম্মত অভিনয়, এর মানে কি এটা একটা একঘেয়ে বা টাইপকাস্ট চরিত্র নয়? মানে খিটখিটে কুটনা শাশুড়ির চরিত্র তো বাংলা নাটকে আগেও অনেক দেখা গেছে, এখানে নতুনত্বটা কোথায়? দারুণ একটা প্রশ্ন। আর এখানে অভিনয় সূক্ষ্মতার ব্যাপারটা আসে। আমাদের বিশ্লেষণটা বলছে মনিরা মিঠুর চরিত্রটা কিন্তু চিৎকার চেঁচামেচি করা বা সরাসরি ভিলেনি করা কোনো স্টিরিওটিপিক্যাল চরিত্র নয়। তাহলে তার শক্তি হল প্যাসিভ অ্যাগ্রেশন, মানে পরোক্ষ আক্রমণে। খেয়াল করলে দেখা যাবে তার রাগের প্রকাশটা কিন্তু সরাসরি নয়। একটু ভেঙে বললে কেমন হয়? যেমন ধরুন, ছেলের বউয়ের কোনো কথায় সরাসরি না বলছে না, কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলছে। বুঝতে পারছি। কিংবা ধরুন, প্রশংসার ছলে এমন একটা কথা বলা যা আসলে একটা খোঁচা। তার তাকানোর ভঙ্গি, চোয়ালের পেশি শক্ত হয়ে যাওয়া, এই ছোট ছোট শারীরিক অভিব্যক্তিগুলোই চরিত্রটাকে জীবন্ত করে তুলেছে। এটা সরাসরি ভিলেনের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এবং বাস্তবসম্মত। কারণ আমাদের মধ্যবিত্ত সমাজে এই ধরনের মানসিক চাপ বা টক্সিসিটি তো এভাবেই কাজ করে। একদম। তার মানে দর্শকরা আসলে শুধু একটা চরিত্রকে ঘৃণা করছে না, তারা তাদের খুব পরিচিত একটা সামাজিক বাস্তবতাকে পর্দায় দেখে অস্বস্তিতে পড়ছে। ঠিক তাই। আর এখানেই মনিরা মিঠুর অভিনয়ের সার্থকতা। তাকে নিয়ে যে বলা হচ্ছে মনিরা মিঠু অলওয়েজ ফায়ার বা আগুনের মতো অভিনয়, এই কথাগুলো তাহলে শুধু কথার কথা নয়? একেবারেই না।
তিনি এখানে একটা ক্লাসিক গেটকিপার আর্কেটাইপাল চরিত্র অভিনয় করছেন। মানে এই ধরনের চরিত্র পরিবারের শান্তি বা সম্প্রীতির দরজাটা নিজের নিয়ন্ত্রণে রাখে। সে ঠিক করে দেয় কে সুখী হবে আর কে হবে না। আর এই ধরনের চরিত্র গল্পে ইনস্ট্যান্টলি একটা দ্বন্দ্ব তৈরি করে, যা দর্শকদের হুক করে ফেলে। একদম। এর আগে ব্যাচেলর পয়েন্টেও তিনি দেখিয়েছেন কিভাবে একটা পার্শ্ব চরিত্রকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসা যায়। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার কারণেই তো দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পরের পর্বে কি হবে, তাই না? ঠিক। এই চরিত্রটা এরপর কি করবে সেটাই যেন এখন মূল আকর্ষণ। ঠিক তাই। এই লাভ টু হেট ডাইনামিকটা এখনকার কন্টেন্ট জগতে একটা বিশাল বড় এঙ্গেজমেন্ট টুল। যে চরিত্রকে নিয়ে যত বেশি কথা হবে, যত বেশি ট্রোল হবে, সেই কন্টেন্টের অর্গানিক রিচ তত বাড়বে। আর নির্মাতারা ঠিক এই জিনিসটাকেই কাজে লাগাচ্ছেন। হ্যাঁ, আর এই তীব্র আলোচনা আর বিতর্কের মধ্যেই তারা ২০তম পর্ব মুক্তির ঘোষণা দিয়েছেন। তাহলে সেই ঘোষণাটা কি? দর্শকরা কবে দেখতে পাবে তাদের এই প্রিয় অপ্রিয় চরিত্রটিকে? সব প্রস্তুতি শেষ। বিশ্লেষণ অনুযায়ী এই সপ্তাহের বৃহস্পতিবার দুপুর ১২টায়। বৃহস্পতিবার দুপুর ১২টা। হ্যাঁ, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলেই মুক্তি পাবে ২০তম পর্ব। যেহেতু সব কাজ শেষ, তাই সময় মতোই পর্বটি চলে আসার কথা। আর এই সময়টাও কিন্তু খুব কৌশলগতভাবে বেছে নেওয়া হয়েছে। সপ্তাহের মাঝামাঝি, যখন অনলাইন আলোচনা একেবারে তুঙ্গে। এক্স্যাক্টলি। এটা সত্যি একটা দারুণ মার্কেটিং কৌশল। তারা শুধু কন্টেন্ট তৈরি করে থেমে থাকছে না, দর্শকদের সঙ্গে একটা যোগাযোগও তৈরি করার চেষ্টা করছে। হ্যাঁ, এবং এই যোগাযোগের পদ্ধতিটাও খুব ইন্টারেস্টিং। তারা শুধু চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছে না। তাহলে কি বলছে? তারা দর্শকদের কাছে দুটো নির্দিষ্ট প্রশ্ন রাখছে। এক, নাটকের কোন চরিত্রটি তাদের সবচেয়ে ভালো লেগেছে, আর দুই, মনিরা মিঠুর শাশুড়ির চরিত্রটি তাদের কেমন লাগছে। আচ্ছা, এই প্রশ্নগুলো করার উদ্দেশ্যটা কি? এটা কি শুধু এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য? এটা এঙ্গেজমেন্ট বাড়ানোর পাশাপাশি এক ধরনের অডিয়েন্স রিসার্চও বটে। প্রথম প্রশ্নের মাধ্যমে তারা বুঝতে পারে নাটকের কোন পজিটিভ চরিত্রগুলো দর্শকদের সাথে কানেক্ট করতে পারছে। আর দ্বিতীয় প্রশ্নটা তো আরও জরুরি। হ্যাঁ, এর মাধ্যমে তারা বুঝতে পারে তাদের তৈরি করা নেতিবাচক চরিত্রটি কতটা কার্যকরভাবে দর্শকদের প্রভাবিত করতে পারছে। আর শেষে ওই যে একটা লাইন ব্যবহার করা হয়েছে, আপনার একটি কমেন্টই আমাদের জন্য অনুপ্রেরণা। এটা তো দর্শকদের সরাসরি গল্পের একটা অংশ বানিয়ে ফেলার মতো ব্যাপার। এক্স্যাক্টলি। এই একটা বাক্য দর্শককে আর নিছক দর্শক রাখে না, তাকে একজন অংশগ্রহণকারী বা পার্টিসিপেন্টে পরিণত করে। সে ভাবতে শুরু করে যে তার মতামতটা নির্মাতাদের কাছে গুরুত্বপূর্ণ। আর এভাবেই একটা সাধারণ ড্রামা সিরিজের চারপাশে একটা শক্তিশালী কমিউনিটি তৈরি হয়, যারা শুধু নাটকটা দেখেই না, এটা নিয়ে কথা বলতেও ভালোবাসে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটা আমাদেরই গল্প। নাটকের সাফল্য শুধু একটা ভালো গল্প বা কিছু ভালো অভিনেতার উপর নির্ভর করে নেই। না, এর পেছনে আছে একটা খুব ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি। হ্যাঁ, স্ট্র্যাটেজিটা হলো একটা অত্যন্ত বাস্তবসম্মত এবং অস্বস্তিকর চরিত্র তৈরি করা, যা দর্শকদের আবেগ উস্কে দেবে। তারপর সেই আবেগকে সোশ্যাল মিডিয়া এনগেজমেন্টে রূপান্তরিত করা এবং দর্শকদের মতামতের মাধ্যমে একটা কমিউনিটি তৈরি করা, যারা পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। এটা একটা সম্পূর্ণ প্যাকেজ। তাহলে আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কখনো কখনো পর্দায় যা সবচেয়ে বেশি বিরক্তিকর মনে হয়, সেটাই হয়তো শিল্পের দিক থেকে সবচেয়ে সফল সৃষ্টি। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। যখন কোনো কাল্পনিক চরিত্র আমাদের মধ্যে এতটা তীব্র রাগ বা বিরক্তির জন্ম দেয়, তখন একবার থামাটা খুব জরুরি। নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি সত্যি ওই কাল্পনিক চরিত্রটির উপর রাগ করছি, নাকি তার মধ্যে আমার বাস্তব জীবনের পরিচিত কোনো মানুষের, কোনো পরিস্থিতির বা কোনো অবিচারের প্রতিচ্ছবি দেখে আমার ভেতরের চাপা ক্ষোভটা বেরিয়ে আসছে। শিল্প কি এভাবেই আমাদের নিজেদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় না?